আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারস নিয়ে অনেকের অনেক ধরনের সমস্যা হয়। আজকের ক্লাসে আমরা বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসটা পানির মতো সহজ করে বুঝে নিব এবং এখানে যত খুঁটিনাটি বিষয় আছে সকল কিছু জেনে নিব। তো চলো শুরু করি। স্বাভাবিক সংখ্যা ইংরেজিতে বলে ন্যাচারাল নাম্বার, এর আরেকটি নাম হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা। এবার উদাহরণগুলো দেখে নিব। উদাহরণ হচ্ছে 1, 2, 3, 4, 5 এই সংখ্যাগুলো। তো সংখ্যাটা কি হবে? সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। 1, 2, 3, 4, 5 এগুলো কি পূর্ণ সংখ্যা আবার ধনাত্মক সংখ্যা, তাই না? তাহলে স্বাভাবিক সংখ্যার সেট কি হবে? স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা n দিয়ে প্রকাশ করব, যেখানে n এর মাঝখানে ডাবল একটা দাগ হবে এবং সংখ্যাগুলো হবে 1, 2, 3, 4, 5 এভাবে চলতেই থাকবে। আর সেটকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করব। স্বাভাবিক সংখ্যা দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক সংখ্যা আর একটা হচ্ছে যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যার মধ্যে 2, 3, 5, 7, 11, 13, 17 এরকম সংখ্যাগুলো চলতে থাকবে। আর যৌগিক সংখ্যাগুলো হচ্ছে 4, 6, 8, 9, 10, 12, 14 এই ধরনের সংখ্যাগুলো চলতে থাকবে। এবার জানবো মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যার শুধুমাত্র দুটি গুণনীয়ক আছে, প্রথমটি 1 এবং দ্বিতীয়টি ওই সংখ্যাটি নিজে, সে সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2 এর গুণনীয়ক হচ্ছে দুটি, একটা হচ্ছে 1 একটা 2। 3 এর গুণনীয়ক 1, 3। 13 এর গুণনীয়ক 1, 13। 19 এর গুণনীয়ক 1, 19। দেখো এই যে সংখ্যাগুলো লিখেছি প্রত্যেকটির গুণনীয়ক দুটি, হয় 1 হবে অথবা সেই সংখ্যাটি নিজে, অর্থাৎ এই ধরনের সকল সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার সেট হবে একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সেই সকল স্বাভাবিক সংখ্যা যেগুলোর গুণনীয়ক দুটি হবে, হয় 1 অথবা সেই সংখ্যাটি নিজে, অর্থাৎ 2, 3, 5, 7 এই ধরনের যত সংখ্যা আছে। এবার জানবো যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যাটি ছাড়া এক বা একাধিক সংখ্যা থাকে সে সকল সংখ্যাকে যৌগিক সংখ্যা বলে। যেমন 4 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 4। এখানে খেয়াল করো 4 এর গুণনীয়ক কিন্তু 3টি, 1 আছে, 4 সংখ্যাটি নিজেও আছে, এছাড়াও আরও একটি সংখ্যা আছে সেটি হচ্ছে 2। এরপর 6 এর গুণনীয়ক হচ্ছে 1, 3, 6। এখানে খেয়াল করো 6 এর গুণনীয়কের মধ্যে 1 আছে, 6 সংখ্যাটি নিজেও আছে, এছাড়াও আরও একটি সংখ্যা আছে সেটি হচ্ছে 3। এরপর 20 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 4, 5, 10, 20। এখানে 20 এর গুণনীয়কের মধ্যে 1 আছে, 20 সংখ্যাটি নিজেও আছে, এছাড়াও আরও 4টি গুণনীয়ক আছে। তাহলে যৌগিক সংখ্যার সেট হবে একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ওই সকল সংখ্যা যে সকল সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যাটি ছাড়া আরও এক বা একাধিক গুণনীয়ক থাকে। আমাদের প্রত্যেকটি শব্দের ইংরেজি নাম অবশ্যই শিখতে হবে। মৌলিক সংখ্যা ইংরেজি নাম হচ্ছে প্রাইম নাম্বার, যৌগিক সংখ্যা ইংরেজিতে বলে কম্পোজিট নাম্বার, সহমৌলিক সংখ্যা ইংরেজিতে বলে কোপ প্রাইম নাম্বার। সহমৌলিক সংখ্যা কি? দুটি স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হলে এদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলে। একটা উদাহরণ দিয়েছি দেখো, যেমন 6 এবং 25। 6 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 6 এবং 25 এর গুণনীয়ক হচ্ছে 1, 5, 25। এর যদি গসাগু করি আমি, তাহলে 6 এবং 25 এর গসাগু হবে কি 1, কারণ দুটার মধ্যেই 1 আছে। তাহলে এই যে দেখো দুটার গসাগু যেহেতু মাত্র 1 হয়েছে, তাহলে এই দুটা কি পরস্পরের সহমৌলিক সংখ্যা, অর্থাৎ 6 এবং 25 এই দুটি হচ্ছে একটি আরেকটির সহমৌলিক সংখ্যা। পূর্ণ সংখ্যা ইংরেজিতে বলে ইন্টিজার, এর আরও একটি নাম হচ্ছে অখণ্ড সংখ্যা। উদাহরণ হচ্ছে 0, +1, +2, +3 এভাবে ডান দিকে আরও চলতে থাকবে, আবার বাম দিকে -1, -2, -3 এভাবে ঋণাত্মক সংখ্যাগুলো চলতে থাকবে। তাহলে সংখ্যা কী হবে? এখানে শূন্য আছে, ধনাত্মক সংখ্যাও আছে, আবার ঋণাত্মক সংখ্যাও আছে। তাহলে সংখ্যা হবে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে পূর্ণ সংখ্যার সেট কী হবে? পূর্ণ সংখ্যার সেটকে একটা জেড দিয়ে প্রকাশ করবে, ক্যাপিটাল জেড, মাঝখানে ডাবল একটা দাগ হবে, একে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। এখানে শূন্য আসবে, +1, 2, 3 এভাবে ডট ডট ডট, এবার বাম দিকে -1, 2, 3 এভাবে ডট ডট ডট। পূর্ণ সংখ্যার মধ্যে 3টা ভাগ আছে, একটা হচ্ছে ধনাত্মক, একটা হচ্ছে শূন্য, আর হচ্ছে ঋণাত্মক। ধনাত্মকের মধ্যে রয়েছে +1, +2, +3, +4 এভাবে আরও ডান দিকে সংখ্যা আরও বড় বড় সংখ্যা চলতে থাকবে। শূন্য এর মধ্যে রয়েছে 0, আর ঋণাত্মক এর মধ্যে রয়েছে -1, -2, -3 এভাবে বাম দিকে আরও চলতে থাকবে, অর্থাৎ আরও ছোট সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা ইংরেজিতে বলে ফ্র্যাকশনাল নাম্বার। সংজ্ঞাটা হচ্ছে p/q আকারের কোনো সংখ্যাকে সাধারণ ভগ্নাংশ সংখ্যা বা ভগ্নাংশ বলে, অর্থাৎ ভগ্নাংশটা p/q আকারের হবে। এখানে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে কিউটা 0 হতে পারবে না, 1ও হতে পারবে না। কারণ এখানে যদি কিউ এর মান 0 হয় তাহলে সেটা p/q আকারে থাকবে না, আবার কিউ এর মান 1 হলেও সেটা p/q আকারে থাকবে না।
আরেকটা শর্ত হচ্ছে কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য নয়। এখানে নিঃশেষে বিভাজ্য মানে হচ্ছে ভাগ করলে ভাগশেষ থাকবে না, অর্থাৎ ভাগশেষ শূন্য হবে। আর এখানে বলেছে নিঃশেষে বিভাজ্য নয়। নিঃশেষে বিভাজ্য নয় মানে হচ্ছে ভাগ করলে ভাগশেষ থাকবে, অর্থাৎ পিকে যদি কিউ দিয়ে ভাগ করি তাহলে কোনো না কোনো ভাগশেষ থাকবে, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য নয়। কিছু উদাহরণ দিচ্ছি, যেমন 1/2, 3/2, -5/2, 4/6 ইত্যাদি হচ্ছে সাধারণ ভগ্নাংশ। পি আর কিউ এর সম্পর্কের উপর ভিত্তি করে সাধারণ ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। ওপরেরটা ছোট হলে অর্থাৎ পি ছোট হলে আর কিউ বড় হলে সেটা হবে প্রকৃত ভগ্নাংশ, যেমন 2/3। আর উপরেরটা বড় নিচেরটা ছোট অর্থাৎ পি বড় কিউ ছোট হলে সেটা হবে অপ্রকৃত ভগ্নাংশ, যেমন 7/3। অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা আরেকটা টার্ম পাই, সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশে পি বড় থাকে কিউ ছোট থাকে, তো পিকে কিউ দিয়ে ভাগ করলে আমরা মিশ্র ভগ্নাংশ পাবো। যেমন এখানে 7কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাবো 2/1/3। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মূলদ সংখ্যা ইংরেজিতে বলে রেশনাল নাম্বার। উদাহরণগুলো দেখে নিচ্ছি। -3, -3কে লিখতে পারি -3 ডিভাইডেড বাই 1। 0, 0কে লিখতে পারি 0/1। 5/1 এটা মানে হচ্ছে 5। 11/2 এটাকে 11কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 5.5। 5/3 এটাকে আমরা ভাগ করলে পাবো 1.6666, অর্থাৎ 6 চলতেই থাকবে। তাহলে সংখ্যাটা কী হবে? যে সকল সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় সেগুলোকে মূলদ সংখ্যা বলে। উপরের উদাহরণগুলোতে খেয়াল করো, প্রত্যেকটাকেই দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা গিয়েছে, অর্থাৎ মূলদ সংখ্যা হচ্ছে p/q আকারের সংখ্যা, যেখানে পিটাও পূর্ণ সংখ্যা এবং কিউটাও পূর্ণ সংখ্যা। আর এখানে যে হরে কিউ আছে এই কিউটা 0 হতে পারবে না, কারণ এখানে হরে যদি 0 দাও তাহলে মনে করো আমি একটা সংখ্যা নিলাম 1, এর হরে আমি নিলাম 0, অর্থাৎ 1কে 0 দিয়ে ভাগ করে দেখো এর মান অসংজ্ঞায়িত হবে। আবার এরকম অন্য যে কোনো সংখ্যায় তুমি নাও না কেন, যদি 5 নাও এর হরে যদি তুমি 0 দাও তাহলে এর মানটাও অসংজ্ঞায়িত আসবে। এই জন্য এখানে হর কিউ এর মান 0 হতে পারবে না। মূলদ সংখ্যার উদাহরণগুলো থেকে আমরা স্পষ্টভাবে বলতে পারি মূলদ সংখ্যার সেট হবে সকল পূর্ণ সংখ্যা, সকল সাধারণ ভগ্নাংশ, সসীম দশমিক ভগ্নাংশ, অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো। আর মূলদ সংখ্যার সেটকে কিউ দিয়ে প্রকাশ করা হয়, যেখানে কিউ এর দুই পাশে একটা ডাবল চিহ্ন দেওয়া হয়। এখানে সসীম দশমিক ভগ্নাংশ কি আর অসীম আবৃত দশমিক ভগ্নাংশ কি এটা একদম শেষের দিকে আলোচনা করা হয়েছে। 3টা স্টার মার্ক দিয়ে একটা নোট মনে রাখতে হবে, সেটা হচ্ছে সকল মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায়। অমূলদ সংখ্যা ইংরেজিতে বলে রেশনাল নাম্বার। উদাহরণ হচ্ছে √2 এর মান হচ্ছে 1.414213 ... √3 এর মান হচ্ছে 1.732 ... √5/2 এর মান হচ্ছে 1.118 ... দেখো এই যে উদাহরণগুলো দিয়েছি এগুলোর মধ্যে কিন্তু একটাও পূর্ণ সংখ্যা না, এবং একটাকেও কিন্তু অনুপাত হিসেবে প্রকাশ করা যাবে না, অর্থাৎ পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যাবে না। তাহলে সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞাটা হবে যে সকল সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না সেগুলোকে অমূলদ সংখ্যা বলে, অর্থাৎ অমূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না। আমরা মূলদ সংখ্যাতে দেখেছি মূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, আর অমূলদ সংখ্যা হচ্ছে তার বিপরীত, p/q আকারে প্রকাশ করা যায় না। p আর q এর পরিচয় মূলদ সংখ্যার মতোই, এখানে p পূর্ণ সংখ্যা এবং q পূর্ণ সংখ্যা, এবং q 0 হতে পারবে না। উদাহরণগুলো থেকে আমরা সহজেই বলতে পারি অমূলদ সংখ্যার সেট হবে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল এবং তার ভগ্নাংশ, এবং এর সেটকে প্রকাশ করতে হবে ডাবল লাইন দিয়ে Q প্রাইম। মূলদ সংখ্যার সেট হচ্ছে Q আর অমূলদ সংখ্যার সেট হচ্ছে Q প্রাইম। দশমিক ভগ্নাংশ সংখ্যা ইংরেজিতে বলে ডেসিমাল ফ্র্যাকশনাল নাম্বার। উদাহরণ 3 মানে হচ্ছে 3.0, 5/2 মানে হচ্ছে 2.5, 10/3 মানে হচ্ছে 3.333 ... √3 মানে হচ্ছে
732 ... দেখো এই প্রত্যেকটি সংখ্যাকেই কিন্তু আমরা দশমিক দিয়ে প্রকাশ করতে পেরেছি। এর মধ্যে প্রথম তিনটি সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা আর শেষে √3 এই সংখ্যাটি হচ্ছে অমূলদ সংখ্যা। সুতরাং সংখ্যাটা কি হবে? সংখ্যাটা হবে মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলে। দশমিক ভগ্নাংশ আবার দুই প্রকার। একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, যেটার দশমিকের পর যে অঙ্কগুলো থাকবে সেগুলো সসীম থাকবে, অর্থাৎ নির্দিষ্ট কিছু অঙ্ক থাকবে। যেমন এখানে আমি দুটা উদাহরণ দিয়েছি। প্রথমটাতে দশমিকের পর দুটো অঙ্ক আছে, দ্বিতীয়টাতে দশমিকের পর 4টা অঙ্ক আছে। একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ, সেটা হচ্ছে দশমিকের পর অঙ্কগুলো অসীম থাকবে, অর্থাৎ অনেক সংখ্যা থাকবে, কতগুলো সংখ্যা থাকবে জানা থাকবে না। এখানে দুটি উদাহরণ দিয়েছি। প্রথমটিতে 4/3 মানে হচ্ছে 1.3333, অর্থাৎ 33 এরকম চলতি আছে, কতগুলো 3 আছে সেটা জানা নেই। এরপর √5 মানে হচ্ছে 2.123512367 ... অর্থাৎ এরকম উল্টাপাল্টা সংখ্যা অনেক আছে, চলতি আছে, কতগুলো সংখ্যা আছে সেটা আমরা জানি না। অসীম দশমিক ভগ্নাংশ আবার দুই প্রকার। একটা হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, আরেকটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। অসীম আবৃত দশমিক ভগ্নাংশের উদাহরণ হচ্ছে 1.232323 এভাবে চলতে থাকবে। আর অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশের উদাহরণ হচ্ছে 0.5230050056 ... অর্থাৎ অসীম আবৃত দশমিক ভগ্নাংশ মানে হচ্ছে দশমিকের পর যে অঙ্কগুলো হবে সেগুলো পুনরাবৃত্তি হবে, যেমন এখানে 2323 এরকম রিপিট হচ্ছে। আর অসীম অনাবৃত দশমিক মানে হচ্ছে দশমিকের পর যে অঙ্কগুলো হবে সেগুলো পুনরাবৃত্তি হবে না, যেমন এখানে উদাহরণটিতে যে অঙ্কগুলো এসেছে দশমিকের পর সেগুলো এলোমেলো আসছে, কোনো অঙ্ক রিপিট হচ্ছে না। দশমিক ভগ্নাংশ দুই প্রকার। একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। নাম শুনেই বুঝতে পারছো, সসীম অর্থাৎ দশমিকের পর অঙ্কগুলো সসীম থাকবে। কয়টা অঙ্ক থাকবে সেটা নির্দিষ্ট করা থাকবে, যেমন এখানে 0.52 দেওয়া আছে, 0.দশমিকের পর দুটো অঙ্ক আছে। আবার এখানে 3.4152 অর্থাৎ দশমিকের পর 4টা অঙ্কই আছে, অঙ্ক সংখ্যা সসীম থাকবে। আবার এখানে যেটা অসীম দশমিক ভগ্নাংশ, নাম শুনেই বুঝতে পারছো দশমিকের পর অঙ্ক সংখ্যা অসীম থাকবে, যেমন এখানে 1.3333 এমন চলতি আছে, অর্থাৎ এখানে কয়টা অঙ্ক আছে দশমিকের পর সেটা আমরা বুঝতে পারছি না, অনেক অঙ্ক আছে, অসীম অঙ্ক। তারপর এখানে আবার 2.123512367 এমন করে চলতি আছে, এখানে কতগুলো অঙ্ক আছে সেটা আমরা জানি না, অসীম অঙ্ক এখানে আছে। আবার অসীম দশমিক ভগ্নাংশ এটা আবার দুই প্রকার। একটা হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, একটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত কোনগুলা? যেগুলা দশমিকের পর যে অঙ্কগুলো আসবে সেগুলো পুনরাবৃত্তি হবে, যেমন এখানে 1.232323 এমন 2323 করে চলতে থাকবে, অর্থাৎ 23 বারবার আসবে, রিপিট হবে। আর অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ যেটা, সেটা বুঝতে পারছো, দশমিকের পর যে অঙ্কগুলো হবে সেগুলো পুনরাবৃত্তি হবে না, অর্থাৎ রিপিট আসবে না, যেমন এখানে 0.5230500056 এখানে কিন্তু অঙ্কগুলো রিপিট হচ্ছে না। বাস্তব সংখ্যা ইংরেজিতে বলে রিয়েল নাম্বার। উদাহরণ হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারের মধ্যে সমস্ত সংখ্যা আছে, যেমন শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সকল পূর্ণ সংখ্যা আছে, তারপর ভগ্নাংশ সংখ্যা আছে, ধনাত্মক ভগ্নাংশ সংখ্যাও আছে, ঋণাত্মক ভগ্নাংশও আছে, তারপর পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল যে সকল সংখ্যা হয় সেগুলোও আছে, তারপর সসীম দশমিক ভগ্নাংশ আছে, অসীম দশমিক ভগ্নাংশ আছে, তারপর অসীম আবৃত দশমিক ভগ্নাংশ আছে, অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ আছে। এখানে দেখো এই যে 0.62 এর মধ্যে 6 এর উপরে একটা পৌনঃপুনিক দেখতে পাচ্ছি আমরা, এই যে বিন্দুটার নাম হচ্ছে পৌনঃপুনিক, 2 এর উপরে একটা পৌনঃপুনিক দেখতে পাচ্ছি, অর্থাৎ 62 এখানে রিপিট হবে, অর্থাৎ 0.626262 এমন করে চলতে থাকবে, অর্থাৎ এটা হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। অর্থাৎ এর মধ্যে মূলদ এবং অমূলদ সংখ্যা সকল সংখ্যা রয়েছে, তাহলে সংজ্ঞা হবে সকল মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। বাস্তব সংখ্যার সেটকে আর দিয়ে প্রকাশ করা হয়, যেখানে আর এর সাইডে ডাবল দাগ হয়। ধনাত্মক সংখ্যা ইংরেজি হচ্ছে পজিটিভ নাম্বার। ধনাত্মক সংখ্যা কোনগুলো? শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে আমরা ধনাত্মক সংখ্যা বলবো। আমরা ধনাত্মক সংখ্যার মধ্যে কিন্তু এটা ভগ্নাংশ নাকি দশমিক ভগ্নাংশ নাকি পূর্ণ সংখ্যা এগুলো বলছি না, শুধু ধনাত্মক সংখ্যা বলছি, অর্থাৎ সকল পজিটিভ নাম্বারকে আমরা ধনাত্মক সংখ্যা বলবো। সেখানে
সেগুলো পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ সংখ্যা হতে পারে, দশমিক ভগ্নাংশ হতে পারে, তারপর সসীম দশমিক ভগ্নাংশ হতে পারে, তারপর অসীম দশমিক ভগ্নাংশ হতে পারে, অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ হতে পারে, অসীম অনাবৃত্ত সকল ধনাত্মক সংখ্যাগুলোই আমরা বুঝবো। ঋণাত্মক সংখ্যা, নেগেটিভ নাম্বার। নেগেটিভ নাম্বার কোনগুলো? শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে আমরা ঋণাত্মক সংখ্যা বলবো। শূন্য থেকে ছোট যে কোনো বাস্তব সংখ্যাকে আমরা ঋণাত্মক সংখ্যা বলবো। সেটা হতে পারে পূর্ণ সংখ্যা, হতে পারে ভগ্নাংশ সংখ্যা, হতে পারে দশমিক সংখ্যা, হতে পারে সসীম দশমিক, হতে পারে অসীম আবৃত দশমিক সংখ্যা, হতে পারে অসীম অনাবৃত দশমিক সংখ্যা। এ ধরনের সকল ঋণাত্মক সংখ্যাকে আমরা নেগেটিভ নাম্বার বলবো। এক কথায় যে সকল সংখ্যার আগে আমরা মাইনাস চিহ্ন দেখতে পাবো সেগুলি হচ্ছে ঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা ইংরেজিতে বলে নন নেগেটিভ নাম্বার। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে। অর্থাৎ অঋণাত্মক সংখ্যা হচ্ছে সকল ধনাত্মক সংখ্যা কিন্তু সেখানে শূন্য আছে, অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাগুলোকে আমরা অঋণাত্মক সংখ্যা বলবো। এখন আমরা একটি ডায়াগ্রামের মাধ্যমে সকল বাস্তব সংখ্যার সাথে পরিচিত হব। প্রথমেই স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3 এ ধরনের সংখ্যাগুলো। এবার ধনাত্মক পূর্ণ সংখ্যা, এর মধ্যে রয়েছে সকল স্বাভাবিক সংখ্যা এবং শূন্য। এরপর পূর্ণ সংখ্যা, এর মধ্যে রয়েছে সকল স্বাভাবিক সংখ্যা অর্থাৎ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এরপর মূলদ সংখ্যা, এর মধ্যে রয়েছে সকল পূর্ণ সংখ্যা এবং সকল সসীম দশমিক সংখ্যা। এগুলো সব হচ্ছে মূলদ সংখ্যা। এগুলো ছাড়া যে সকল সংখ্যা আছে সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন পূর্ণবর্গ নয় এ ধরনের সংখ্যাকে বর্গমূল করলে যে সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যাগুলো, এবং অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যাগুলো। আর এই সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা একসাথে হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাকে আর দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপিটাল আর, যেখানে আরে দুটো দাগ দেওয়া হয়, এবং অমূলদ সংখ্যাকে কিউ প্রাইম দিয়ে প্রকাশ করা হয়, যেখানে ক্যাপিটাল কিউ থাকে এবং ক্যাপিটাল কিউ এর বামে দুইটা দাগ থাকে। পুরো ক্লাস জুড়ে আমরা যা শিখেছি সকল কিছুর সারসংক্ষেপ এখানে দেওয়া আছে। এখন তোমাদের কাজ হচ্ছে পুরো ক্লাসটা ভালোভাবে বুঝে শুধুমাত্র এই অংশটুকু তোমাদের মনে রাখা। এই অংশটুকু মনে রাখতে পারলেই তোমরা পুরো জিনিসটা মনে রাখতে পারবে। এখানে পুরোটার সারসংক্ষেপ দেওয়া আছে। পরের ক্লাসে আমি বাস্তব সংখ্যা রিলেটেড বেশ কিছু ম্যাথ নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো।